দর্শকের মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, মতামত নেওয়ার চেষ্টা করি আমন্ত্রিত অতিথিদের। আজ আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আছেন গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত তিনি। আছেন কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত শওকত আলী সাগর, সম্পাদক, নতুন দেশ কানাডা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছেন নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যাব, তার আগে প্রধান খবর দু একটি যেটি নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই এই আয়োজনে, দু একটি দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। শুরু হলো দ্বিতীয় ধাপের কঠোর লকডাউন, কঠোর বিধিনিষেধ, সড়কে যান চলাচল বেড়েছে 10 গুণ। প্রথম ধাপের লকডাউন বলি আর কঠোর বিধিনিষেধ বলে যেটি বলি না কেন, মানুষের মধ্যে খুবই ঢিলেঢালা ভাব, খুব বেশি কঠোরতা সরকারের পক্ষ থেকে আসলে দেখা যায়নি। অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে, এর মধ্যেই স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। নতুন ধরনের সংক্রমণ, মৃত্যু বাড়ছে বেশি, আজও ঝরল 95 জনের প্রাণ। গত 24 ঘন্টায় 95 জন মারা গেছে, 15 জনের মধ্যে মৃত্যু কমার আশা। রুশ টিকা উৎপাদনে বাংলাদেশের প্রস্তাবে সম্মতি, দুস্থদের জন্য 10.5 কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর, ঘুরে দাঁড়াতে আশা জাগাচ্ছে রেমিটেন্স। এগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই, কারণ প্রসঙ্গেই থাকতে চাই। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মিজানুর রহমান, প্রথম ধাপের লকডাউন তো নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণে ছিল, খুব বেশি কঠোরতা দেখা যায়নি, মানুষের মধ্যেও ঢিলে ঢালা ভাব ছিল, এবং শেষ দিনে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে 10 গুণ আসলে চাপ ছিল যানবাহনের, এবং এরকম একটি বাস্তবতায় দ্বিতীয় ধাপের কঠোর বিধিনিষেধ শুরু হলো, যেটি এই 12টা থেকে আসলে শুরু হয়েছে। কেমন হতে যাচ্ছে মনে হয় দ্বিতীয় ধাপের কঠোর বিধিনিষেধ? ধন্যবাদ। হ্যাঁ, আমার মনে হয় না এই গত 4 দিন যেভাবে গেছে তার চেয়ে আরেকটু কঠোর কিছু হবে, এভাবেই চলবে। এবং আমরা এগুলো নিয়ে সমালোচনা এবং লকডাউনের কার্যকারিতা কতটা ইফেক্টিভ হচ্ছে এবং তার ভূমিকা এগুলা করতে করতে এই লকডাউনের সময়টা চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই লকডাউন আসলে যে কিছুটা হলেও মানে উপকার করে, ইফেক্টিভ, এই প্রমাণ কিন্তু আমরা পেতে শুরু করছি। যে আমরা যদিও এখনো আরো পর্যাপ্ত সংখ্যক, বেশি সংখ্যক টেস্ট করার দরকার, তারপরেও যে টেস্ট গুলো 30,000 28,000 টেস্ট হচ্ছে, তার মধ্যে শতকরা হিসাবে যেটা একবারে 25-26%, এবং ঢাকা শহরে বা চট্টগ্রামে বা গাজীপুরে যেখানে কখনো কখনো বলা হচ্ছিল 30-34% পর্যন্ত পজিটিভ পাওয়া যাচ্ছিল, সেটা এখন কিছুটা সীমিত হয়ে আসছে। এটা এখন 14-15 দিকে চলে আসছে। ডক্টর মিজানুর রহমান, আমি যেটি জানতে চাই, ধরেন সরকারের পক্ষ থেকে যেসব বিধিনিষেধ আরোপ করা হচ্ছে সেগুলো মানুষ মানছে না বা সরকারও মানাতে পারছে না। ধরেন গণপরিবহন ছাড়া, মানে গণপরিবহন বাস ছাড়া সবই চলছে, মানে এই বিষয়টা কেমন? ধরেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিধিনিষেধ জারি করা হচ্ছে, কঠোর বিধিনিষেধ বলা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে বলা হচ্ছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। এই জায়গাটা বাংলাদেশের জন্য আসলে, মানে সরকারের জন্য কতটা স্বস্তিদায়ক বলে আপনার মনে হয়? লকডাউন একটা, এটা তো একেবারে বিজ্ঞান। লকডাউন দিলে আমাদের যে সংক্রমণ, এটা চেইনটা ব্রেক করা যায়, এটা বিজ্ঞান। আর এই লকডাউনটা বাস্তবায়ন করা একটা সামাজিক বিজ্ঞান, ওটা আবার বিজ্ঞান না, ওটা একটা সামাজিক বিজ্ঞান, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিজ্ঞান। সেখানে তখন গিয়ে দেখা যায় যে সমস্যাগুলো হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতেই আমরা দেখতে পাচ্ছি, মানুষকে বিভিন্ন অজুহাত, উসিলা এবং বাস্তবতা, অনেকের হয়তো প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে একটা একেবারে ভালনারেবল গ্রুপ যেটাকে বলি, যারা একেবারে দিন আনে দিন খায়, তাদেরকে আপনি যদি খাদ্যের সংস্থান ওইভাবে না করা যায়, সেইভাবে আপনি আটকে রাখতে পারবেন না। আর এর বাইরেও যে সবাই যে একেবারে খাদ্যের জন্যই বেরিয়ে গেছে তা না। আমি একটা মিডিয়াতে দেখলাম কুমিল্লাতে লকডাউন কেমন হচ্ছে এটা দেখার জন্য যে পরিমাণ লোক বেরিয়েছে, তাতেই লকডাউন ভেঙে যাবে, এরকম একটা নিউজও কিন্তু আমি পত্রিকায় দেখেছি। আগ্রহের কোনো অভাব নেই মানুষের, কৌতূহলের কোনো শেষ নাই। তো আমি যেটা বলবো, আমাদের গত বছর যখন আমরা লকডাউনে গিয়েছিলাম এপ্রিলে মার্চে, তখন কিন্তু আমাদের যে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন যে সংগঠনগুলো, বিশেষ করে ভলান্টিয়ার অর্গানাইজেশন, আজকে থেকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি। আজকে কিছু কিছু সংগঠন ত্রাণ বিতরণ বা আশেপাশের লোকদেরকে খাবার বিতরণ, এই কাজটি একটু বেশি করে দেখা গেছে। আশা করি আমরা যে যদি এইটা করা যায়, অর্থাৎ যারা খাবারের জন্য বেরিয়ে গেছে, যারা গাড়ি নিয়ে বেরোচ্ছে, কেন বেরোচ্ছে সেটা তাদের তাদের ব্যাপার। আর গাড়িতে, প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়ি, সে যদি আমাদের ব্যক্তিগত গাড়ির শতকরা হিসাবে ঢাকা শহরে 1% লোকেরও তো আর গাড়ি নেই, কিন্তু যারা হাটে, মাঠে, বাজারে, রাস্তায় বেরোচ্ছে, তাদেরটা যদি আমরা কমাতে পারতাম,
আর এর চেয়েও বেশি দরকারি হচ্ছে, আর এখন তো এগুলো নিয়ে হয়তো এক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, এই ধরেন কতটুকু, জি জি আমি বলছি এক পক্ষে হয়তো বলা হবে এই যে দূরত্ব, এই দূরত্ব দিয়ে খুব একটা কাজ হয় না, কারণ এটা এখন বায়ুবাহিত, অনেকে এটা বলতেছে। তার কারণ হচ্ছে আরো অনেক বেশি দূরে থাকা লাগে, অর্থাৎ এইগুলো এক্সপেরিমেন্টের মতো দিয়ে যাচ্ছে। তো তা আমাদের মাস্ক পরাটা যদি আমরা একবারে বাধ্যতামূলক করতে পারতাম, এবং সেখানে যদি কিছুটা যদি শক্তি প্রয়োগ, বল প্রয়োগ আইনের মধ্যে আছে কিন্তু করা যেত, তাইলেও আমার মনে হয় এই 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 যে অবস্থাটা হচ্ছে এটাতে পরিত্রাণ পাওয়া যায়। জি, অনেক ধন্যবাদ। লকডাউন শতভাগ বাস্তবায়ন করা বাংলাদেশে সম্ভব না। অনেক ধন্যবাদ। গোলাম মুর্তজা আসতে চাই। গোলাম মুর্তজা, এরকম লকডাউনই সরকার চেয়েছিল বলে মনে হয় কিনা? যতটা শিথিলতা দেখছেন আপনি, খুব বেশি কঠোরতা নেই, মানুষও মানছে না, সব মিলিয়ে আসলে এরকম লকডাউনই সরকার চেয়েছে বলে মনে হয় কিনা আপনার? দেখেন, সরকারের হিসাবে বা সরকারের কাগজপত্রে কোথাও তো লকডাউন শব্দটা কঠোর বিধিনিষেধ বলি, নিষেধ আছে, নিষেধাজ্ঞা আছে। জি জি, কঠোর নিষেধ আছে, নিষেধাজ্ঞা আছে। তো লকডাউন থাকলো কি না থাকলো সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারও না। ব্যাপারটা হচ্ছে আমাদের সংক্রমণ, করোনা ভাইরাসের সংক্রমণ কমানোর জন্য যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে লকডাউন। এখন লকডাউন প্রয়োগ করে যে পৃথিবীতে করোনা ভাইরাস থেকে বাঁচা যায় বা করোনা ভাইরাস থেকে সংক্রমণ কমানো যায়, তার পৃথিবীর সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে চীন। এখন চীনের মতো লকডাউন তো বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, ইউরোপ, উত্তর আমেরিকার পক্ষেও সম্ভব নয়, তারাও চেষ্টা করেছে, পারে নাই। বাংলাদেশও যে এটা পারবে সেটা আমরা কেউই আসলে ধারণা করি না। আমরা সরকারের সমালোচনা করছি, কিন্তু আমরা কেউই ধারণা করি না যে বাংলাদেশ একটি লকডাউন করতে পারবে। কিন্তু সরকারের যে জায়গাটাতে দুর্বলতা, সেই জায়গাটি হচ্ছে দুই তিনটি বিষয়। যখন এবারের নতুন সংক্রমণটি আসছিল তখন পূর্বাভাস ছিল যে কোন স্ট্রেন কিভাবে আসতে পারে, সতর্ক থাকা দরকার, কোয়ারেন্টাইন দরকার। আমরা সেই জায়গাটিতে একটা উদাসীনতা দেখলাম, সরকারের কোনো তৎপরতা দেখলাম না। এটা গেল, অর্থাৎ সংক্রমণ যখন প্রবেশ করলো, সেটা সাউথ আফ্রিকান স্ট্রেন বলি আর ইউকে স্ট্রেন বলি, যখন প্রবেশ করলো তখন যে সতর্কতাটা দরকার ছিল সেই সতর্কতাটা আমরা দেখলাম না। এটা হচ্ছে একটা বড় দুর্বলতা। তারপরে যখন ছড়িয়ে পড়লো সর্বত্র, যখন এটা জানা যাচ্ছিল, স্বাস্থ্য অধিদপ্তর যখন জানছিল, সেই জানার সময় তখন সে জেলা জেলা ভিত্তিক জানছিল, কিন্তু সেই অনুযায়ী কোনো কার্যক্রম ছিল না। তারা সময় মানে অপেক্ষা করছিল কবে গিয়ে কি করবে, এটা গেল একটি দিক। আর এখন যখন সর্বত্র ছড়িয়ে পড়লো, এখন 54টি জেলা যখন ঝুঁকিপূর্ণ হয়ে গেল, তখন এসে আমরা দেখলাম যে সরকারের জায়গা থেকে বলা হচ্ছে লকডাউন, সেটা আসলো নিষেধাজ্ঞা, তারপর কাজ করলো না, তারপরে আসলো সর্বাত্মক লকডাউন, তার নাম বিধিনিষেধ। এখন কোনোটাই ঠিক মতো কাজ করলো না। এখন এখানে নানা রকমের দুর্বলতা আছে। আগেই বলেছি যে আমি এটা পুরোপুরি ভাবে সম্ভব ছিল না, কিন্তু এটা যে পুরোপুরি ভাবে সম্ভব ছিল না সেটা সরকারের মেকানিজমের বিষয়টি জানা দরকার ছিল, বোঝা দরকার ছিল। সেই কারণে পরিকল্পনাটা থাকা দরকার ছিল যে আসলে আমরা কি করব, কতটুকু করব, আমাদের পক্ষে কতটুকু করা সম্ভব, কতটুকু বাস্তবায়ন করা সম্ভব। আমরা দেখেছি সেই করোনা ভাইরাসের সংক্রমণ শুরুতে যেটা বললাম, সেখান থেকে শুরু করে এই লকডাউন বিধিনিষেধ দেয়া পর্যন্ত কোথাও সরকারের কার্যক্রমে কোনো পরিকল্পনার স্থাপ নাই। এটা হচ্ছে সরকারের জায়গা থেকে একটা বড় রকমের দুর্বলতা। কিন্তু আমার আজকের আলোচনার জায়গাটা সেটা নয়। সারাদিনে আজকে অনেকগুলো ঘটনা দেখেছি, পরিচিত জন যারা আছে, সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছি। ধরুন, যে ছেলেটি লঞ্চ ঘাটে পানি বিক্রি করতো, লঞ্চে পানি বিক্রি করতো, তার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ছেলেটি বলছে যে এক বেলা খেয়ে 3 বেলা কাটাতে পারি, কিন্তু এখন এক বেলাও খেতে পারছি না। এই রকমের ভিডিও ফুটেজ, এই রকমের চিত্র আমার আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে মানে হাজার হাজার মানুষের মধ্যে রয়ে গেছে। দুর্ভাগ্যজনক যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে আমরা এখন তর্ক করছি আমাদের দরিদ্র বেড়েছে 2 কোটি, 2.5 কোটি না 1.5 কোটি। এনজিওদের পরিসংখ্যান নিব না নিজেদের বিবিএস এর পরিসংখ্যান নিব? আমাদের মোট দরিদ্রের সংখ্যা এখনকার 2 কোটি, 2.5 কোটি, আর আগের মিলিয়ে কি 4 কোটি না 4.5 কোটি নিয়ে আমরা এখন তর্ক বিতর্ক করছি। গবেষকরা তথ্য দিচ্ছেন এবং সঙ্গে বলছেন যে দরিদ্র মানুষের খেতে দিতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, প্রণোদনা দিতে হবে। আমরা যারা কথা বলছি তারাও বলছি যে তাদের খাদ্য দিতে হবে। একটু আগে মিজান ভাই বললেন, খুব সঠিকভাবে বললেন যে তাদের খাদ্য দিতে হবে, প্রণোদনা দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন প্রণোদনা দিতে হবে, সরকারের রাজনীতিবিদরা বলছেন প্রণোদনা দিতে হবে। এখন এই যে 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় চলে গেল, লকডাউন কার্যকর হলো না, কিন্তু দিনমজুর যে শ্রেণী, সেই শ্রেণীটি কিন্তু কাজহীন হয়ে গেল।
এই শ্রেণীটি যে কাজহীন হয়ে গেল, যার দিন এনে দিন খাওয়া হয়, তার কোনো কাজ নাই। তো এই যে কাজ নাই, আমাদের কাছে সঠিক কোনো পরিসংখ্যান নাই যে এই মানুষের সংখ্যা কত, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই মানুষগুলো কি খেলো এইটা আমাদের জানা নাই। মিজান ভাই যেটা বললেন আজকে থেকে শুরু হয়েছে, আজকে থেকে শুরু হয়েছে, আরো 2-1 দিন আগে থেকেও শুরু হয়েছে। মিজান ভাই বা আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে সারা দেশে যে সংখ্যায় এদের সংখ্যা যত, এই তর্ক বিতর্কের বাইরেও আমাদের চোখে আমরা যে সংখ্যা দেখি, আমি পরিসংখ্যান বাদ দিয়ে দিই, আমরা আমাদের চোখে যে সংখ্যা দেখি সেই সংখ্যা যত, সেই তুলনায় এদের খাদ্যের যোগান দেয়া, আজকে খাদ্যের যোগান দেয়া সেটা শুধু অপ্রতুল নয়, এটা প্রায় কিছু নাই বললেই চলে। আমি কোনো রাজনীতির কথা বলছি না, কিন্তু এই যে ধরে করছি না। না, আমি একটু জানতে চাই, কিন্তু সরকারের পক্ষে কি আসলেই মানে এই যে ধরে ধরে খুঁজে খুঁজে কারা আসলেই এই অবস্থায় আছেন, সেটি কি আসলেই সরকারের পক্ষে সম্ভব কিনা? বাংলাদেশের যে বাস্তবতা দেখেন আপনি, আসলে সরকারের যে সক্ষমতা দেখেন আপনি। নিশ্চয়ই সম্ভব। লকডাউন বাস্তবায়ন করা এক জিনিস, আর সরকারের পক্ষে করা আরেক জিনিস। ধরুন সরকারের ঢাকা শহরের কথা যদি ধরেন, আপনি ঢাকা শহরে দুটি সিটি কর্পোরেশন আছে, প্রতিটি এলাকায় কাউন্সিলর আছে। আপনি কি সিটি কর্পোরেশন কাউন্সিলরদেরকে আপনি কাজে লাগিয়েছেন? এটা পারবো কি পারবো না এই কাজ আপনি করেছেন? আপনি কি চেষ্টা করেছেন? আমি খুব বিনয়ের সঙ্গে বলি, শুনতে অন্যরকম মনে হতে পারে, এখন বাংলাদেশের যে অবস্থা, যে পরিমাণ মানুষ অভুক্ত আছেন, যে পরিমাণ মানুষের ঘরে খাবার নাই বাংলাদেশে, এখন এটা রাজনৈতিক দলের ইমেজের ব্যাপার না, দেশের ইমেজের ব্যাপার না। লঙ্গর খানার মতো ওয়ার্ডে ওয়ার্ডে খিচুড়ি রান্না করে এখন মানুষের খাবানোর মতো অবস্থা এসেছে দরিদ্র মানুষের, কিন্তু আমরা সেই কাজটি এখন করছি না। এবং আমরা যারা শিক্ষিত শ্রেণী, আমরা যারা অগ্রসর শ্রেণী, আমরা যারা সুবিধাপ্রাপ্ত শ্রেণী, এই সুবিধাপ্রাপ্ত শ্রেণী এক ধরনের হিপোক্রেসির ভূমিকায় অবতীর্ণ হয়েছি। আমরা এই হিপোক্রেসির ভূমিকায় অবতীর্ণ হয়ে আমরা এখন সংখ্যা নিয়ে আলোচনা করছি, আমরা বলছি কাউকে কাউকে দেয়া হচ্ছে, সরকার চেষ্টা করছে। বাংলাদেশে এখন এসে প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছেন 10 কোটি টাকা। 10 কোটি টাকা পরিমাণে কিছু নয়, কিন্তু এই 10 কোটি টাকার ঘোষণা তো প্রথম যে বিধি নিষেধ ছিল সেদিন থাকা দরকার ছিল। আমার ধরেন বস্তি এলাকার মানুষ কি করছে, দিন মজুররা কি করছে, রিক্সা চালক, একটা রিক্সা চালক বের হচ্ছে, আপনি রিক্সা চালকের গাড়ি আটকে রাখছেন, রিক্সা উল্টে দিচ্ছেন। এই সংখ্যা আপনি বলতে পারেন যে যত রিক্সা চালক বা যত মানুষ বের হচ্ছে এই সংখ্যা তার চেয়ে কম, অনেক বিচ্ছিন্ন, কিন্তু বাস্তবতাটা তা নয়। বাস্তবতাটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা অংশ দিনমজুর শ্রেণী, দিন এনে দিন খাওয়া মানুষের শ্রেণী, সেই মানুষের ঘরে খাবার নাই। সেই খাবারের যোগান দেয়াটা আমার আপনার রাষ্ট্রের দায়িত্ব ছিল। আমি আপনি রাষ্ট্র কেউ এই দায়িত্বটি আজকে পর্যন্ত পালন করে নাই। আমরা নিজেরা নিজেদের চেহারা আয়নায় দেখছি না, আমরা এক ধরনের হিপোক্রেসি আচরণ করছি। আমাদের বের হয়ে অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ জায়গায় নজর দিচ্ছি। আমি সবার কথা বলছি। জি, আসবো আপনার কাছে আবারও। আমি একটু সওগাত আলী সাগর আপনার কাছে আসতে। সওগাত আলী সাগর, কানাডার বাস্তবতা একটু আপনার মাধ্যমে জানতে চাই। বাংলাদেশের বাস্তবতা তো নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন। কানাডায় এই যে কঠোর বিধিনিষেধ বা লকডাউন ছিল, লকডাউন এখনকার অবস্থা একটু বলবেন, কি অবস্থার মধ্যে আপনারা আসলে আছেন? সরকারের পক্ষ থেকে আমরা দায় দায়িত্বের কথা বাংলাদেশের আমরা এই আলোচনা সমালোচনা করছি, ওই জায়গায় আসলে লকডাউনের সময় সরকারের পক্ষ থেকে কি ধরনের দায় দায়িত্ব পালন করা হয় নাগরিকদের জন্য? প্রথমে বলি যে আমরা লকডাউন শব্দটা ব্যবহার করি না, কোনো পর্যায়ে ব্যবহার করা হয় না। আমরা স্টে অ্যাট হোম, ঘরে থাকো, এটা খুব সহজ সরল কথা, যে ঘরে থাকতে হবে সেটি। আমি সরকারের আলোচনায় যদি যান তাহলে অবশ্যই আপনি কানাডার ফেডারেল সরকার, প্রভিন্সিয়াল সরকার, ফেডারেল সরকার একদম গত বছর থেকে এখন পর্যন্ত সরাসরি যেসব নাগরিক আগের বছর সারা বছরে মিলে $5,000, এক বছরে $5,000 আয় করতে পেরেছিল, এমন প্রত্যেকটি নাগরিককে প্রতি মাসে $2,000 করে, যার কাজ নাই, যার আয় কমে গেছে, তাদেরকে দিয়ে যাচ্ছে। এবং এই বাজেটেও সেটি বাড়ানো হয়েছে, 1 বছর পর্যন্ত কিন্তু নাগরিকদের সেই অর্থটি দিয়ে গিয়েছে। এবং এই বাজেটে গত পরশুদিন যে বাজেটটি পেশ করা হলো, সেই বাজেটে এটিকে এক্সটেন্ড করা হয়েছে। ফলে ওইটি একটি বাস্তবতা, সেটি হয়তো বাংলাদেশের পক্ষে সম্ভব কি সম্ভব না সেটি অন্য আলোচনা, কিন্তু সরকার সেখানে প্রথম থেকে একটি দায়িত্ব নিয়েছে, তার নাগরিক যাতে অভুক্ত না থাকে, তার কাজের জন্য কাজ নাই সেই কারণে তাকে যেন ছটফট করতে না হয়, তার আয় নাই সেজন্য যেন তাকে চিন্তা করতে না হয়। যে বাড়ি ভাড়া থাকে, এই মুহূর্তে বাড়ি ভাড়া দিতে না পারলে তাকে উচ্ছেদ করা যাবে না, এমন কিছু বিধিবিধানও করেছে। আবার যারা বাড়ি ভাড়া দিয়ে আয় রোজগার করে তাদের জন্য রেন্টাল সাপোর্ট বা নানা রকম সাপোর্ট সরকার করেছে। ফলে রাষ্ট্র এখানে আসলে একটি বড় ধরনের ভূমিকা নিয়েছে, যে ভূমিকার কারণে একজন নাগরিক নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারে, চুপচাপ থাকতে পারে, এমন একটি ব্যবস্থা করেছে। এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু তারপরেও যে সব জায়গায় যে পুরোপুরি কানাডা নিয়ন্ত্রণ করতে পেরেছে বিষয়টা এরকম না, সেটির কারণ অন্য জায়গায়।
অন্য জায়গায় হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে যারা এসেনশিয়াল ওয়ার্কার বলতে কেবল যারা হাসপাতালে কাজ করে তারা না, যিনি গ্রোসারি স্টোরটি চালাচ্ছেন, আমার খাবার কেনার জন্য আমি যে দোকানটিতে যাব সেই দোকানের যে কর্মচারী, সেই দোকানগুলো তাকে খোলা রাখতে হবে, ওয়্যার হাউস গুলো খোলা রাখতে হবে। সেইখানে যারা কাজ করে তারা ইকোনমিক্যালি একটু আর্থিকভাবে একটু অসচ্ছল কিংবা কম আয়ের মানুষ সেই জায়গাগুলোতে কাজ করে এবং সেখানে বেশি মানুষ কাজ করে, ফলে সেই বেশি মানুষগুলো যারা কাজ করে সেখানে সংক্রমণ বেড়েছে। আরেকটি জিনিস হয়েছে যে একটি অভিবাসী দেশ, যেই কারণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে থাকে এবং এই সময়ে নানা প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে তাদেরকে নিজ দেশে যেতে হয়েছে, নিজ দেশ থেকে আবার ফিরে আসতে হয়েছে। সেটি কোনোভাবে বন্ধ করা যায়নি, বন্ধ করা যায়ও না যে আমি আমার মা অসুস্থ আমি যাব, সেটি রাষ্ট্র বন্ধ করে রাখতে পারে না। এবং সেই কারণেও বাইরে থেকে বেশ কিছু সংক্রমণ এখানে ছড়িয়েছে। এই মুহূর্তে যদি বলি, এবং এই যে কথাটা আমি বলছিলাম যে ওয়্যার হাউস বা যেসব জায়গায় যারা কাজ করে সেখানে একটি প্রসঙ্গ উঠেছিল যে তারা কাজ করতে গিয়ে যদি অসুস্থ হয়ে বাড়িতে থাকে, আমরা জানি যে কানাডাতে আমাদের নানা রকম অসুস্থ হয়ে গেলে নানা রকম সরকারি সুযোগ সুবিধা আছে, কিন্তু কোভিডে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে গেলে তার জন্য সিক পে চালু করার জন্য রাজনৈতিক দলগুলো থেকে দাবি উঠেছিল। প্রভিন্সে অন্য একটি রাজনৈতিক দল, ফেডারেল পর্যায়ে যারা ক্ষমতাসীন, প্রভিন্সে তারা ক্ষমতাসীন না, তারা শুরুতে এটিতে আপত্তি করলেও কিন্তু আজকের খবরে তারা বলছে যে আমরা এটি করব। তার মানে কাজ করতে গিয়ে যদি কেউ অসুস্থ, কোভিড আক্রান্ত হয়, সে যদি ঘরে বসে থাকে তাকে সরকার তার ওই সময়কার একটি আর্থিক সহযোগিতা দেবে। ফলে রাষ্ট্রের সহযোগিতা এই জায়গাটাই একটি বড় বিষয়। আরেকটি জায়গায় হচ্ছে বিষয় যে মানুষকে বুঝতে দেওয়া, মানুষের মধ্যে সেই চেতনাটা তৈরি করা যায়, হ্যাঁ কি কারণে আমাকে এখন ঘরে থাকতে হবে, সেটা যদি না হয় তাহলে কিন্তু আমরা সকল সহযোগিতা মানুষ বেরিয়ে যাবে। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবার। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, যে বিষয়ে গোলাম মুর্তজা বলছিলেন, যারা বের হচ্ছেন আসলে বাইরে তাদের নানা অজুহাত আছে এবং আমি নিজেও দেখেছি যে যাদের মোটামুটি সামর্থ্য আছে তারাও বের হচ্ছে এবং তারা বলছেন যে সরকার তো মানে কোনো নিয়মই মানাতে পারছে না, আমি কেন ঘরে থাকবো। এটি একটা। 2 নম্বর হচ্ছে যে বড় বেশিরভাগের অভিযোগ যে আমার দায়িত্ব আসলে কে নেবে। আমি নিম্নবিত্তদের কথা বলছি, মধ্যবিত্তদের কথা বলছি, নানা টানাপোড়েনের মধ্যে তাদের এই সময় আসলে কাটাতে হচ্ছে। বাংলাদেশের বাস্তবতায় সরকার আসলেই কতটা দায়িত্ব নিতে পারে, এই যে 1 বছর সময় পেল, সেই জায়গাটাই কতটা প্রস্তুতি সুনির্দিষ্ট তালিকা সরকার করতে পেরেছে বলে আপনার মনে হয় কিনা, প্রস্তুতি এবং কেন এই বাস্তবতা সব মিলিয়ে একটু যদি বলেন। প্রথমে আমি আমাদের সাগর ভাইয়ের কথা ধরে আমি বলি যে স্টে হোম, বাড়িতে থাকো, এইটা বাংলাদেশে বিশেষ করে আমরা যাদের নিয়ে আলোচনা করছি, গরিব মানুষ যারা বস্তিতে থাকে, একটা ঘরের মধ্যে 5 জন 7 জন থাকে, আর আমার পুরান ঢাকায় ছোট ছোট একটা কুপসের মধ্যে 8 জন 7 জন 4 জন রাত্রেবেলা ঘুমায়, আর তাদেরকে যদি বলেন স্টে হোম, ইট ইজ নট পসিবল। শুনেন, কানাডার ভ্যানকুভার শহরে প্রতি বর্গ কিলোমিটারে বসতি হচ্ছে 1100 লোক, আর আমার ঢাকা শহর হলো 56,000 লোক। এইগুলো মানে এই শব্দগুলোই আসলে নিয়ে আসা হয়েছে ওইসব। মিজানুর রহমান, আসলে কানাডার সাথে তো বাংলাদেশের তুলনা করার মানে সুযোগই নাই, মানে জাস্ট একটু কানাডার অবস্থা জানানোর জন্য প্রসঙ্গটি নিয়ে আসা। জি, কানাডাতে আমি বলছি না, আমি বলছি আমি ইনফরমেশনটা আমি যত সহজে কানাডাতে স্টে হোমটা কার্যকর করা যায়, আপনি এখানে খাবার দিলেও স্টে হোম করতে পারবেন না। শুধু খাবারের জন্য বের হয়ে আসে নাই, ঘরের মধ্যে থাকার জায়গা যেটা, এটা 10 ফুট বাই 10 ফুট লোক থাকে, 8 জন 10 জন। পুরান ঢাকায় গিয়ে দেখেন ওই ঘরের মধ্যে গরমের মধ্যে, আর বিশেষ করে 40 ডিগ্রি টেম্পারেচারে ঘরের মধ্যে রাস্তায় বেরিয়ে আসবে, এটা বাস্তবতা হচ্ছে এটা। আর কানাডাতে ঘরের মধ্যে থাকতে হয় শীতের জন্য, এমনি ঘরের মধ্যে আটকে পড়ে থাকে মানুষ, এবং কখনো কখনো 15 দিন 20 দিন বরফের জন্য বেরোতে পারে না, দরজা খুলতে পারে না। মানে বাস্তবতা গুলো একটা। আরেকটা হচ্ছে যেটা আমাদের মূল সমস্যা হচ্ছে ইনফরমেশনের। আপনি কানাডাতে প্রত্যেকটা লোক, যে লোকটা একেবারে গরিব, এই রেস্টুরেন্টে একটা মানে ক্লিনারের কাজ করে, সে যখন স্যালারি পায় সেই স্যালারি থেকে একটা ট্যাক্স দেয়, কিন্তু ট্যাক্স কেটে রাখা হয়। এটা একেবারে গরিব হোক আর ধনী হোক, কোনো পেমেন্ট উইদাউট ট্যাক্স হয় না। সেই ট্যাক্সের টাকাই কিন্তু তাকে এখন দেয়া হচ্ছে, ফেরত দেওয়া হচ্ছে, ওই ট্যাক্স যেগুলো তার জমা আছে তার। আরেকটা হচ্ছে এই প্রত্যেকের একটা আইডি আছে এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, নাম্বার আছে। আপনি যে আমার সমস্যাটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মফস্বলে কিন্তু এখনো হয়নি, কারণ গ্রামে যারা চলে গেছে বা গ্রামে যারা দরিদ্র আছে তারা কিন্তু গ্রামে ধান কাটা হচ্ছে, কাজ আছে, মিনিমাম 400-500 টাকা করে কামাই করতে পারছে। সমস্যাটা হচ্ছে ঢাকা শহরে যারা আছি আমরা, দরিদ্র যারা, ভাসমান দরিদ্র, এদের আসলে কারোই এখানে, আপনি যে ওয়ার্ড কমিশনের কথা বলছি, ওয়ার্ড কমিশনারদেরকে চেনেও না, এদের অনেকেরই এখানে স্থায়ী ঠিকানা না, এদের আইডি কার্ড আছে এটা দিনাজপুরে, রংপুরে না, কিন্তু এই কাজটা তো কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। না না, আমি বলছি এবং এই যে একটা করা উচিত ছিল, জি আমি জিনিসটা কাজটি করা উচিত ছিল,
এটা বিলম্ব হলেও এটা যদি আপনি যদি আবার ওই ওয়ার্ড কমিশনারদের মাধ্যমে, আমি একটা কথা একটু আগে এক জায়গায় বলছিলাম, আমাদের যে স্থানীয় সরকার যে ব্যবস্থাপনা বা স্থানীয় সরকারের কনসেপ্টটা, এটাই আসলে ব্যর্থ হয়েছে। আসলে এখানে আপনি যদি এদেরকে দায়িত্ব দেন, ওই আবার দেখবেন কিছু নিজের লোক, পকেটের লোক, তার দলের লোক, এগুলোর লিস্টে চলে আসবে। সেটা যদি একমাত্র প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ বিগ ডাটা, একেবারে রিক্সাওয়ালারও কিন্তু এখন একটা মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোন ধরে যদি আপনি যান, সে কত টাকা ট্রানজাকশন করছে, কত টাকা মোবাইল ফোন বিল দিছে, এবং কত টাকা সে বিকাশের মাধ্যমে দেশে পাঠাইছে, এইভাবে যদি আপনি প্রযুক্তি ধরে যদি আপনি একটা লিস্ট করতে পারেন, তাইলে যথাযথ লোকের কাছে আপনি ওই টাকা, এই 10 কোটি টাকাও যদি পৌঁছাইতে চান, সেটার জন্য এই ব্যবস্থাটা করতে হবে। তবে আমি যেটা আশাবাদী, আমার ধারণা এই যে সহনীয় একটা গা সারা হয়ে গেছিল, রোজার মাসে মানুষ কিন্তু এমনিও দান খয়রাত করে জাকাত দেয়। আমি বলছি, ঈদের আগে দিয়ে কতগুলো শাড়ি জোগাড় করে ওই দল বেঁধে লোক নিয়ে বা পদপিষ্ট হয়ে লোক মারা যাওয়া খবরের জন্য কিন্তু বড় লোক অপেক্ষা করে। আমি সবাইকে বলবো, আমাদের যে জনগোষ্ঠী ঢাকা শহরে বাসমান এবং প্রতিফলিত, তাদের তুলনায় কিন্তু আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্তের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো তারা কিছুটা হলেও আমরা দায়িত্ব পালন করি। আর যারা ধর্মীয় কারণে দান খরচ করে, তাদেরকে বলছি, আপনারা কালকে থেকে আপনার পাশের প্রতিবেশী বস্তি যারা আছে, তাদেরকে কোথায় কি আছে খাবারের ব্যবস্থাটা করেন। এবং ইতিমধ্যে আজকে আমি নিজে এই কাজে সম্পৃক্ত হয়ে দেখছি, ইতিমধ্যে অনেকেই শুরু করছে, এবং আশা করি এটা কালকের থেকে আরো বাড়বে। কারণ গভর্নমেন্টের এই টাকা স্যাংশন হয়ে ওই ঠিক মতন জায়গা পৌঁছায়, ইট ইজ নট দ্যাট ইজি। যেটা কানাডাতে করা যায়, বাংলাদেশে এত সহজে করা যাবে না, আরো সময় লাগবে। অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা। আমি একটু জানতে চাই, এই জায়গাটাই যদি একটু আলোকপাত করেন, মানে বাংলাদেশের পক্ষে আসলে কি সম্ভব বলে আপনার মনে হচ্ছে? এই জায়গাটায় আসলে কতটা গুরুত্ব দিয়ে সরকার ভাবছে বলে মনে হয়? আপনি যে মানে যে জায়গা দিয়ে শেষ করেছিলেন, সেই জায়গা থেকে যদি একটু বলেন। দেখেন, বাংলাদেশের পক্ষে সম্ভব না, আমি কোনোভাবেই এই কথাটা মানতে রাজি না। সম্ভব না মানেটা কি? ঢাকা শহরের হিসাব অনুযায়ী বলা হয় 50 থেকে 70 লক্ষ দরিদ্র মানুষ থাকে। এখন 50 থেকে 70 লক্ষ দরিদ্র মানুষের মধ্যে ধরে নেন 20 লক্ষ হয়তো গ্রামে চলে গেছে, 50 লক্ষ এখনো ঢাকায় আছে, আমরা ধরছি একটি সংখ্যা। তো সেই 50 লক্ষ মানুষকে বাংলাদেশের সরকার তার সকল মেকানিজম ব্যবহার করে এই 50 লক্ষ মানুষের খাবারের যোগান দিতে পারবে না, 50 লক্ষ মানুষের কাছে সহায়তা পৌঁছাতে পারবে না। এটা যদি না পারে, সেটা না পারাটার মূল কারণ হচ্ছে সক্ষমতার প্রভাব, এটা মূল কারণ না। যদি না পারে, সরকার যদি বলে যে আমরা পারবো না, তাহলে বুঝতে হবে যে সরকারের অগ্রাধিকার তালিকায় এটা নাই, সরকারের প্রায়োরিটির তালিকায় এটা নাই, সরকারের গরিব মানুষকে বাঁচানোর তালিকায় সরকারের কোনো পরিকল্পনা নাই যদি সেটা না পারে। আমি ওয়ার্ড কাউন্সিলরদের কথা বলেছি এটা বুঝাতে গিয়ে, তাদেরকে দায়িত্ব দেওয়ার কথা বলেছি এটা বুঝাতে গিয়ে, এখন টাকা স্যাংশন একটা সময় সাপেক্ষ ব্যাপার। মানুষের কাছে পৌঁছানো মোবাইল ফোন ধরে ধরে যেতে হলে ধরেন এটা 5 বছর লাগবে, বছর 5 লাগবে। আমার খাবার লাগবে এই মুহূর্তে, এখন খাবার লাগবে, আমার খাবার লাগবে সকালে, খাবার লাগবে দুপুরে, খাবার লাগবে রাতের বেলায়। তবে এই রাতের বেলায় খাবারটা আমি কি করব? ধরুন আপনি মিরপুরের যে ওয়ার্ড কাউন্সিলর আছে, সেই ওয়ার্ড কাউন্সিলরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে, আমি জাস্ট তর্কের জন্য বলছি, দায়িত্ব দেওয়া হয় যে এই অঞ্চলে 5000 গরিব মানুষ আছে, খিচুড়ি রান্না করে তাদেরকে 3 বেলা খাওয়াতে হবে, এই কাজটি ওয়ার্ড কমিশনারের চেয়ে ভালো মতো আর কেউ করতে পারবে না বাংলাদেশে। আমি একদম নিশ্চিত করে দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই ওয়ার্ড কমিশনারের নানা রকমের আলোচনা সমালোচনা থাকা সত্ত্বেও সেই কাজটি সবচেয়ে ভালো মতো করতে পারবে। এরকম মানে সরকারের এরকম আরো কিছু মেকানিজম আছে, কিন্তু আমরা দেখছি যে সরকার সেই সমস্ত মেকানিজমকে কাজে লাগাচ্ছে না। আমি আবারও বলি, শেষ করছি, আমি আবারও বলি, আমরা এখন যে তর্ক এবং বিতর্ক করছি পারবে কি পারবে না তালিকা করা, এই কথাগুলো আমরা আলোচনা করে এক ধরনের সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের হিপোক্রেসি মানসিকতার একটা প্রকাশ। সরকার বা রাজনীতিবিদরা মহামানব, তারা আমাদের কথা শুনবেন না, কিন্তু আমরা যারা এই বাস্তবতা দেখছি একটা, বলছি আর একটা, শুনছি আর একটা, বলছি আর একটা, আমি তাদের কথা বলছি। তাদের উচিত এখন এসে সরকারকে হলে সরকারকে, স্থানীয়ভাবে প্রভাবশালী বা বিত্তবানরা হলে তাদেরকে বুঝিয়ে মানুষের খাবারের যোগান দেয়া। এইখানে লজ্জা শরম মান সম্মান সরকারের ইমেজ কোনো কিছুর সম্পর্ক নাই, সম্পর্ক আছে গরিব মানুষকে খাওয়ানোর। আপনারা পরিকল্পনার জায়গায় থাকেন, পরিকল্পনা করেন, টাকা কিভাবে দেবেন কি করবেন সেটা করেন,
কিন্তু মানুষকে এখন খাওয়ানোর ব্যবস্থা করেন, মানুষকে এখন 100 টাকা 200 টাকা দেওয়ার ব্যবস্থা করেন। এইটা যদি আমরা না করি তাহলে মানুষ হিসেবে আমরা অপরাধ করছি। এটা আমার গত কয়েকদিনের উপলব্ধিতে এই উপলব্ধিটা এসেছে। আমার সঙ্গে অনেক হয়তো একমত হবেন না, কিন্তু আমি আমার অবস্থানে মোটামুটি ভাবে মানে দায়িত্ব নিয়েই এই কথা বলছি। গোলাম মুর্তজা, এর মধ্যে দ্বিতীয় ধাপে যে কঠোর বিধিনিষেধ বলি, লকডাউন তো আসলে সরকার বলছে না, এর মধ্যে তো ধরেন মানে দোকানপাট আসলে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে। সব মিলিয়ে সংক্রমণের জায়গাটাই আসলে মানে কোন দিকে যাচ্ছি আমরা মনে করেন? সংক্রমণের জায়গাটা বাংলাদেশে একটা হচ্ছে টিকা দেওয়ার প্রেক্ষিতে কিছু উপকার পাবো, আরেকটা হচ্ছে প্রাকৃতিক ভাবে এই ধরনের মহামারী তো একটা ধাপ উঠতে থাকে, উঠতে উঠতে তারপরে গিয়ে আবার নামতে থাকে। তো টিকা দেওয়ার কিছু সুবিধা আমরা পাবো, তারপরেও টিকাটা নিশ্চয়ই এর মধ্যে আমরা সংগ্রহ করতে পারবো বলে আমরা আশাবাদী। যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা থাকবে না, সেই টিকার সুবিধা একটা আমরা পাবো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরেকটা প্রাকৃতিক ভাবে আমরা একটা জায়গাতে গিয়ে হয়তো আবার নিচের দিকে নামবো, আবার কমতে থাকবে। কিন্তু এখানে এই যে লকডাউন বা এই যে একটা সময় গেল, এই সময়ে তো ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, যারা একেবারে ফুটপাতে ব্যবসা করে চলেন, তারা তো নিঃস্ব হয়ে গেলেন। তাদের পাশে তো আপনাকে দাঁড়াতে হবে। আপনি কানাডার মতো পারবেন না, ঠিক আছে, আপনি কার মতো পারবেন? বাংলাদেশের মতোই পারেন। আপনার কাছে তো টাকা আছে, আপনার রিজার্ভ তো বেশ বড় অঙ্কের টাকা আছে। আপনার তো এই গরিব মানুষের অগ্রাধিকার তালিকায় স্থান দিতে হবে। আমি আর যেটা সমালোচনার জায়গা সেটা হচ্ছে সরকারের পক্ষে কতটা কি সম্ভব না সেটা একটা আলোচনা। আরেকটা আলোচনা হচ্ছে সরকারের অগ্রাধিকার তালিকায় এই দরিদ্র শ্রেণীর মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী যে শ্রেণীর মানুষ, তারা সরকারের তালিকার অগ্রাধিকার ভিত্তিক যে তালিকা, সেই তালিকায় স্থান পায়নি। সেই তালিকায় স্থান পাওয়া দরকার। আমার বক্তব্যটা অনেক ধন্যবাদ। সওগাত সাগর, আপনার কথা একটু শুনতে চাই। বাংলাদেশের বাস্তবতা তো ওখান থেকে আপনি পর্যবেক্ষণ করছেন। আসলেই মানে গোলাম মুর্তজা যেটি বলছিলেন সেটি আপনার কাছে আসলে কতটা বাস্তবসম্মত মনে হয় বাংলাদেশের সরকারের পক্ষে? সেই সদিচ্ছাই বা সরকারের কতটা দেখেন আপনি গত 1 বছরের যদি অভিজ্ঞতা একটু মাথায় নিয়ে বলেন। লকডাউনের কথাই বলি বা স্টে হোমই বলি, যাই বলি না কেন, এটি তো 1 বছরের কিংবা দীর্ঘস্থায়ী কোনো ব্যবস্থা না। এটি হচ্ছে বিজ্ঞান বলে স্বল্পস্থায়ী সমস্যা। আপনি যদি ধরেন যে আপনি 1 মাস কিংবা 2 মাস, কথার কথা যে 2 মাস মানুষকে আপনি তাদের মোবিলিটিটা বন্ধ করে একটা জায়গায় রাখবেন, ফলে 2 মাসের জন্য মানুষকে সহযোগিতা দিতে পারার সক্ষমতা একটা রাষ্ট্রের থাকবে না। এইভাবে কিন্তু ভাবাটা একটু খুব মানে অসহায় লাগে যে কোনো রাষ্ট্র তার নাগরিকদের 2 মাসের দায়িত্ব নিতে পারবে না, এটি ভাবতে খারাপ লাগে। বাংলাদেশের বেলায় ভাবতে আরো খারাপ লাগে। বলা হয়েছিল তো 14 দিন, তারপরে বলা হচ্ছে 28 দিন, 14 দিন না হলে 28 দিন যদি কঠোর মানে আপনি 14 দিন যদি কার্যকর ভাবে ঘরে রাখতে পারেন তাহলে সংক্রমণটা স্থিমিত হয়ে যায়, ততক্ষণে হাসপাতালের উপর চাপটা কমে যায়। হাসপাতালের উপর চাপটা কমে গেলে আপনি একটু ইজি হয়ে যান। ফলে আপনি যদি 14 দিন বা 28 দিন, এই 28টা দিন মানুষকে কঠোর ভাবে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সংক্রমণটা কম ছড়াচ্ছে, আপনার হাসপাতাল ইজি হয়ে যাচ্ছে, আপনি একটা সুবিধাজনক অবস্থায় আসছেন। এখন মুশকিলটা হচ্ছে যে আমি যখন বলি, আমি কোনো একটা নির্দেশনা যখন দেই এবং সেই নির্দেশনাটা আমি মানার জন্য দেই নাকি দেখানোর জন্য দেই, সেই বার্তাটা কিন্তু মানুষ আমার মুখের দিকে তাকিয়ে বুঝে যায় যে আমি কি যে কথাটা বলছি সেটা আমি বিশ্বাস করে বলছি নাকি বলার জন্য বলছি। ফলে যখনই সরকারি কোনো পদক্ষেপ, সরকারি কোনো ঘোষণা আসে, আমরা ঘোষণার সময় মনে হয় যে সরকার বোধহয় এটা মিন করছে না, মনে হয় যে মানুষ ভাবতে শুরু করে সরকার বোধহয় এটা মিন করছে না, সেটিও ভাবতে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে নানা জনের নানা কথাবার্তার কারণে। এবং এইটাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ। আর একই সঙ্গে আমি মনে করি যে আপনি 2টা আলোচনাকে পাশাপাশি রাখতে পারেন না। মানুষের এই যে একটি বিতর্ক তুলে দেওয়া যে কোনটি জীবন এবং জীবিকা, এই বিতর্কটা কিন্তু এরকম একটি সময়ে এটি জরুরি প্রশ্ন, কিন্তু আপনি এটিকে ঠিক বিতর্কের সামনে আনাটা এটি কিন্তু খুব, আমি মনে করি যে এটি একটি খুব খারাপ একটি বিষয়। খারাপ, এটা অমানবিক ব্যাপার। মানুষগুলোকে বাঁচতে হবে, এটি সত্য। মানে আপনি বলছেন যে জীবন জীবিকার বিষয়টি সামনে রেখে সংক্রমণ মোকাবেলা সম্ভব না, মানে করোনার মতো মহামারী মোকাবেলা সম্ভব না, তাই বিষয়টি এরকম না। বিষয়টি আপনি করোনাটাকে আপনি বাংলাদেশে যদি লাগাতার যখন হরতাল চলে, 30 দিন যদি হরতাল চলে, 15 দিন যদি হরতাল চলে, তখনও কিন্তু মানুষ ঘর থেকে বের হয় না, মানুষ তখনও কিন্তু ঘরে থেকেছে, তাই না? তো এটিও যদি এরকম একটি জরুরি একটি অবস্থা হয় এবং সেই রকম একটি অবস্থায় মানুষকে যদি বোঝানো যায় যে তোমাকে এই সময়টা থাকতে হবে এবং এই সময়টার মধ্যে আমার হচ্ছে এই ব্যবস্থা, আমার বার্তা দেওয়াটার মধ্যে আমি কানাডাকে তুলনা করি না, কিন্তু দেখেন আমার যে বাচ্চাটা একদম এলিমেন্টারি স্কুলে পড়ে, আমি কোনো কারণে যদি বাইরে যেতে চাই, আমার ঘরের বাজার করার জন্য যখন যেতে চাই, সে আমাকে বারবার প্রশ্ন করে তোমার যাওয়াটা জরুরি কিনা, এবং সেইটি বলে যে দেখো আমাকে কিন্তু আমার স্কুলের যে ব্রিফিং, আমার স্কুলের ব্রিফিং বলে যে তুমি বিনা কারণে যেতে পারো না, তো তুমি আমাকে বলো যে তুমি কি আসলে কাজে যাচ্ছ কিনা।
তো এই যে বার্তাটা, সেই বার্তাটা নাগরিকদের মানুষের মনে দিতে পারাটা, সেটি হচ্ছে কিন্তু একটি জরুরি জি, বিষয়। অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনার কথা একটু শুনতে চাই। সরকার আসলেই যেসব বিধিনিষেধ জারি করছে সেটি আসলেই বাস্তবায়ন করতে চায় কিনা, এক। 2 নম্বর, গোলাম মর্তুজা যেটি আসলে বলছিলেন যে গরিব মানুষের দায় দায়িত্ব কিংবা এই যে তালিকা, সেই জায়গায় সরকারের সদিচ্ছার অভাব তিনি আসলে মিন করেছেন। এই 2 জায়গায় আপনার একটু কথা শুনতে চাই, খুব বেশি সময় হয়তো পাবো না আমরা। আমাদের যে কানাডা থেকে যে ভাই বলছেন হরতালের কথা, হরতালের সময় কিন্তু কাউকে কেউ খাবার দেওয়া হয় না। আমি মানে একটা তো আছে, একটা হলো লিগেল, আপনি একটা রাষ্ট্র তো একটা মানুষ, দুস্থ মানুষ যার আছে, দুস্থ না, খাদ্যের সংস্থান করা তো রাষ্ট্রের দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, সেটা রাষ্ট্রকে করতে হবে। এই দুরবস্থার মধ্যে রাষ্ট্র তার সর্বশক্তি এটার মানে এই প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমি মনে করি বিলম্ব বলে কিছু নাই, কারণ আমরা এখন তো সেকেন্ড ডেউরিয়ে কাজ করছি, এই থার্ড আসবে না ফোর্থ আসবে না কে বলছে আপনাকে? আপনি করোনা থেকে সহজে মুক্তি পাওয়ার কোনো শর্টকাট কোনো মেথড নেই। আপনি 12.5 কোটি মানুষকে টিকা দিতে হবে, তারপরে হার্ড ইমিউনিটি হবে, এবং 25 কোটি ডোজ টিকা এটা জোগাড় করতে মানে যত চেষ্টাই করেন না কেন, এতে কয়েক বছর সময় লাগার সম্ভাবনা আছে। জি, মিজানুর রহমান, যদি একটু সংক্ষেপে বলেন, গরিব মানুষের জন্য কি ধরনের প্রত্যাশা আপনার থাকবে এই যে মানে করোনাকালীন? জি, গরিব মানুষ যাতে না খেয়ে থাকে, এটা যেমন সরকারকে দায়িত্ব নিতে হবে, একই সাথে সাথে আবারও বলছি, আপনি আমাদের একবারে ঢাকা শহরে 50 লক্ষ যদি গরিব হয়, তাইলে 1.5 লক্ষ আর বাকি এটা বলা হয় 1.5 কোটি মানুষ তো মানে খেয়ে পরে ভালোই আছে। যেই পরিমাণ টাকা পয়সা মানে রোজা উপলক্ষে, ইফতারি উপলক্ষে ব্যয় করছি আমরা, সেখানেও যদি একটা পোর্শন আমরা চিন্তা করি গরিবদের জন্য এই দায়িত্বটা গ্রহণ করি, তাহলে কিন্তু সমস্যার অনেক সমাধান হবে। আমি আবারও আশাবাদী, গত বছর প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সামাজিক সংগঠন এই কাজে নেমেছিল, তারপরে এই সমস্যাটি থাকে নাই, এবং আমি এইবারও আশাবাদী, আশা করি কালকের থেকে এইটা অবস্থার পরিবর্তন হবে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন প্রস্তুতি নিচ্ছে। এবং অনেক ধন্যবাদ দিতে চাই, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। গোলাম মর্তুজা, যদি এক লাইন একটু যোগ করতে চান শেষ বেলায়, আমরা একেবারে শেষ পর্যায়ে। চাল ডাল খাবার দিয়ে দিতে হবে ব্যাগে করে বাড়িতে। জি, অনেক ধন্যবাদ গোলাম মর্তুজা, আমরা শেষ করব একেবারে, যদি 20 সেকেন্ডে যদি একটু শেষ করেন প্লিজ। জি, গোলাম মর্তুজা প্লিজ। মূল বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ, বিত্তবান শ্রেণী যাদের করার কথা বলে আমরা মনে করছি, তারা যদি না করে আমরা তার সমালোচনা করতে পারি। তার করাটা দায়িত্বের মধ্যে পড়ে না, সরকারের করাটা দায়িত্বের মধ্যে পড়ে। সরকার অঙ্গীকারবদ্ধ গরিব মানুষের খাদ্য দিতে, এই জায়গাটি সরকার কাজটি করছে না। আমরা মনে করি সরকার ইতিমধ্যেই 15 দিন 20 দিন সময় নষ্ট করেছে, গরিব মানুষের কথা ভাবেনি। আজকে থেকে সরকারের ভাবা দরকার, কালকে সকাল থেকে গরিব মানুষ যাতে খাবার পায়, গরিব মানুষ যাতে প্রণোদনা পায়, সেটার একটা কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। পারবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ জায়গায় নজর দিচ্ছেন গোলাম মর্তুজা, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, শওকত আলী সাগর, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। করোনাকাল বেশ খারাপ সময় যাচ্ছে, নিশ্চয়ই বাইরে গেলে মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শুভরাত্রি, নিশ্চয়ই দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।